তার বিরুদ্ধে আসলে দাবিটা কি ছিল? একই রকম অভিযোগে কিন্তু শ্রীলঙ্কার রাজা পাকসাকে বলা যায় বা অন্যদেরকেও আসলে বলা যায়। আমরা কেন নরেন্দ্র মোদীকেই শুধু সিঙ্গেল আউট করব, সেটিও যদি আপনি একটু ব্যাখ্যা করেন। বা টাইমটা একটা যথার্থ প্রশ্ন, আপনার একটা যথার্থ প্রশ্ন। ওই সময় কেন প্রতিবাদ হয়নি? ওই সময় ডাকসু নির্বাচন হয় না, ডাকসুর বিপি ছিল না। আজকে ডাকসুর বিপি আছে এবং বাংলাদেশের এই সময় এটা অবশ্যই আপনাদেরকে স্বীকার করতে হবে, রাজপথে যারা গণমানুষের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তার মধ্যে অন্যতম। তো যখন আমরা মানুষের বিভিন্ন গণ দাবি নিয়ে কথা বলি, রাজপথে থাকি, স্বাভাবিকভাবে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাধ্য হয় যে অন্তত এই ইস্যুতে কথা বলতে, কারণ না হলে তো তারা রাজনৈতিক ভাবে তাদের মানুষের কাছে অবস্থান হারাবে। তো নরেন্দ্র মোদী, এটা ঠিক আপনি বলেছেন, এটা আসলেই প্রাসঙ্গিক কোশ্চেন যে ওই সময় কেন আন্দোলন হয়নি 2014 সালের একটা বিনা ভোটের নির্বাচনের পরে যখন মোদী বাংলাদেশে এসেছিল। কারণ তখনকার সময় যারা ক্ষমতা ছিল তারা তো মোদীর সমর্থনেই ক্ষমতায় এসেছে বা ব্যাকআপ নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, আর যারা অপোজিশনে ছিল তারাও মোদীকে বিভিন্ন ভাবে সমর্থন নেওয়ার চেষ্টা করেছিল যে সরকার বিরোধী আন্দোলনে যেন তাদের পক্ষে মোদীর বা ভারতের একটা লিবারেল স্ট্যান্ড থাকে। এবং বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটি অস্বীকার করা হয় না। যে কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলই চায় ভারতের কৃপা নিয়ে একটা রাজনীতি করতে। সেই সময় হয়তো সে কারণে প্রতিবাদ হয়নি। এখন যখন আমরা ছাত্র সংগঠন বা আমি গত বছরও দেখেন, আপনি যখন মোদীর আগমনের কথা ছিল, আমি কিন্তু বিরোধিতা করেছিলাম আমার জায়গা থেকে, এবং এনআরসি সিএ নিয়ে আমরা কথা বলেছি। ডাকসু ভবনে তখন আমাদের উপরে ছাত্রলীগের এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তথাকথিত বুইফোর সংগঠন নারকীয় তাণ্ডব চালিয়ে 22 জনকে হত্যা করেছিল। কাজে আমাদের উত্থানের পর বা আমাদের অবস্থানের পর কিন্তু আমরা এই সাম্প্রদায়িকতার প্রশ্নে, জনগণের দাবির প্রশ্নে কিন্তু আমরা কথা বলে যাচ্ছি। এখন সেই সময় কেন হয়নি সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির থেকে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকমের। মানুষ রয়েছে মানুষের। নূর, আপনি শেষ করবেন, আমি একটু সরাসরি প্রশ্ন করি। আপনি কি চান যে ভারত একটি অসাম্প্রদায়িক দেশ হোক, নাকি ভারতে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক রাজনীতি করে আমাদের কি অসুবিধা? আমরাও তো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ রাজনীতিই করতে চাই, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে। তাহলে খালেদ ভাই, এখানে আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো পড়াশোনা, আপনি জানেন যে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় কোথায় কখন কখন কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যেটা বোঝায় যে হিন্দু মুসলমান কিংবা অন্য ধর্মের, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সাথে সংঘাতে জড়িয়েছে, আর ভারতে কতগুলো দাঙ্গা ঘটেছে। এবং ভারতে সংখ্যালঘুরা, বিশেষ করে আমি শুধু মুসলমানদের কথা বলবো না, আমি শিখ, জৈন, খ্রিস্টান, দলিত তাদের কথা বলবো, তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। গো মাংস বা গরুর মাংস বহনের অভিযোগে একজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। এবং গুজরাটের সেই দাঙ্গার কথা আমরা একজন গর্ভবতী নারী, আপনি যা বলছেন সেটি হয়তো কেউ কেউ এটি বলে থাকবেন, কিন্তু আপনি আমাকে স্ট্যাটিস্টিক্স দেন যে ভারত থেকে শতকরা কতজন মুসলমান পাকিস্তানে চলে গেছেন বা বাংলাদেশে চলে এসেছেন, বাংলাদেশ থেকে কতজন হিন্দু আসলে ভারতে গেছেন, আপনি আমাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেন। এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন খালেদ ভাই। গত কয়েকদিন আগে যদি আপনি আমাদের এলজিএডি মন্ত্রী স্বপন ভট্টাচার্যের একটা কথা শুনেন, তাকে কোট করেছিল জনপরিসর। তিনি বলেছিলেন যে টাকা পয়সা কামিয়ে খালি পার্শ্ববর্তী দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন না, যারা গেছে তারা ভালো নাই। এখন এইখানে হচ্ছে কি, পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যেহেতু অনেক দিনের একটা সম্পর্ক, অনেকের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকে, তো এখানকার হিন্দুদের অনেকেই মনে করে যে ভারত তাদের জন্য সেফ, তারা অনেকে চলে যেতে চায় এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ভাবে হচ্ছে ম্যানিপুলেট করেও তাদেরকে আপনার ভারত পাঠিয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দিনাজপুরের আপনার কাহারু এবং আরেকটা এলাকার যে একজন এমপি মনোরঞ্জন শীল, আপনার 2018 সালে প্রথম আলোর একটা সংবাদে নিউজ করেছিল যে মনোরঞ্জন শীল, যিনি একজন হিন্দু সাংসদ সরকারি দলের, তার অত্যাচারে 700 মানুষ ভারত ছেড়েছে। এই দায়টা কি আপনি আমাদের মুসলমান সম্প্রদায়ের উপরে চালাবেন, নাকি আমাদের মতো রাজনীতিবিদদের উপরে চালাবেন, নাকি আওয়ামী লীগের একটা রাজনৈতিক ক্যারেক্টারকে আপনি এখানে উপস্থাপন করবেন? এখানে কোনো মানুষ কিংবা রাজনৈতিক দলগুলোর যতটা না দায় দেখি, তার চেয়ে আমি অপরাজনীতির দায় দেখি। নূর, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের মতো একই রকম অধিকার নিয়ে বাঁচতে পারে, তাতে তাদের কোনো সমস্যা নাই? আমরা আমাদের পপুলার, আপনি যদি এই মুহূর্তে অন করেন, আমাদের পপুলার যারা বক্তা আছেন তারা সংখ্যালঘুদের সম্পর্কে কি বলেন, সেটি বিবেচনায় রেখেও আপনি এই কথা বলবেন যে তাদের সমান অধিকার বা তারা ভালো আছেন, মানে আপনি এরকম বলতে চাইবেন?
অবশ্যই খালেদ ভাই, আমি আপনাকে তাহলে ঘটনার এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে। যেমন আপনি রিসেন্ট দুটো ঘটনা যদি আপনি দেখেন, সুনামগঞ্জের শাল্লা এবং আপনার বগুড়াতে রাধা মাধবের মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, পত্রিকাগুলো ফলাও করে প্রচার করেছে, কিন্তু দেখেন সেই মন্দির কারা ভাঙচুর করেছে? হিন্দুদের রেশারেশিতে। সেটা সেখানকার ওসি আপনার বলেছে, বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন জায়গায়, ঢাকা ট্রিবিউনে নিউজ হয়েছে, এবং ওসি ছিল একজন হিন্দু মানে লোক, কাজী তাকে অবিশ্বাস করা হয় নাই। সুনামগঞ্জের শাল্লায় যে ঘটনাটি ঘটেছে, একজন যুবলীগের নেতা, অর্থাৎ মোদী আসার আগে এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে মোদীকে একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে সরকারি দল আওয়ামী লীগ। কাজে এখন যখন একটা সরকার রাজনৈতিক ঘটনা ঘটাবে, সেটাকে তো আমরা জেনারেল হিসেবে চিত্রিত করতে পারি। কিন্তু নূর, হেফাজতের নেতৃবৃন্দ কি শাল্লার ঘটনার আগে সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলেন নাই বা তাকে আক্রমণ করার কথা বলেন নাই? আমরা কি ফেসবুক লাইভে অনেকে দেখি নাই, ফেসবুক লাইভে অনেকে দেখি নাই যে তার আক্রমণ করতে যাচ্ছেন? সেখানে একজন আছেন যাকে বলা হচ্ছে যুবলীগের নেতা বা কর্মী, যুবলীগের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে তিনি যুবলীগের নেতা বা কর্মী নন, তিনি স্থানীয় একজন লোক। না, যুবলীগ তো খালেদ ভাই, আপনার টকশোতে আপনার লেখা, আপনার আলোচনা অনেক আছে যে যখন বিভিন্ন ঘটনা ঘটে ছাত্রলীগ হামলা করে, বলে যে ছাত্রলীগের কেউ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর উপরে মোদী বিরোধী আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে। আপনি আপনাদের কলামে ডয়েচে ভেলের পত্রিকায় লেখা হয়েছে, লেখক বলেছে সেখানে ছাত্রলীগের কেউ ছিল না, জয় বলেছে ছাত্রলীগের কেউ ছিল না। অস্বীকার করাটা এটা আওয়ামী লীগের এখন একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। এখন সুনামগঞ্জের ঘটনা স্পষ্টত সরকারি দলের মদদে ঘটেছিল। এখন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? এবং আপনি যেটা হেফাজতের কথা বললেন, হেফাজতের প্রতিনিধি হিসেবে আমি কথা বলতে পারি না, কিন্তু আমি ইসলামের প্রতি, আমি যেহেতু ইসলাম ধর্মের একজন অনুসারী মানুষ, আমি সেই ধর্মের একজন মানুষ হিসেবে যদি কথা বলি, ইসলাম ধর্ম কখনোই অন্য ধর্মের মানুষের অধিকারকে খর্ব করার কথা বলে না, ইসলাম সম্প্রীতির কথা বলে। আল্লাহর রাসূল, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বলা হয়, যাকে আমরা নেতা, আমরা অনুসরণ করি, তিনি শেষ বিদায়তের ভাষণে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিও না, কারণ এর চেয়ে ইসলামের স্পষ্ট বাণী কিছু হতে পারে না। কিন্তু সেটাকে যদি কেউ বিকৃত করে, অপপ্রচার করে রাজনৈতিক ফায়দা নেয়, সেটা যে সংগঠনের হোক না কেন, আমরা তীব্র ধিক্কার জানাই, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। এবং হেফাজতের আমি আসলে কখনো আমার কাছে শুনি নাই যে হেফাজতের নেতারা বলেছে যে হিন্দু ধর্মের মানুষের উপরে আক্রমণ চালাও, হিন্দু ধর্মের মানুষের দেশে থাকার অধিকার নাই। বরঞ্চ আমি এটা হেফাজতের রিসেন্ট, আমি বলবো আগে না, হেফাজতের আপনি যদি ট্রান্সফরমেশনটা একটু পর্যবেক্ষণ করেন, তারা কিন্তু আগের ধর্মীয় জায়গা থেকে তারা সরে এসে এখন কিন্তু রাজনৈতিক বিভিন্ন অধিকার নিয়ে তারা একটু সরব হচ্ছে এবং কথা বলছে। সেই জায়গা থেকে আমি বরঞ্চ হেফাজতের বিভিন্ন মানুষের অধিকারের কথাও, এই জায়গা থেকে নূর আপনার বক্তব্য পরিষ্কার। আমি যদি আমার প্রথম প্রশ্নতে একটু ফিরে আসি, আপনি যদি একটু চট করে বলেন, আমাদের অনেক কিছু নিয়ে একটু আসতে হবে আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে আক্রমণের শিকার যেসব বিষয়গুলি হচ্ছে, সেসবের সাথে তো নরেন্দ্র মোদী আসার কোনো সম্পর্ক নেই। আমি যদি একটি করে বলি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ ধীরেন্দ্রনাথের ভাষা চত্বর, ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন, আব্দুল কুদ্দুস মাখনের মুক্তমঞ্চ, জেলা সরকারি গণগ্রন্থাগার, কালীবাড়ি মন্দিরের প্রতিমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা পরিষদ ভবন, পুলিশ সুপারের কার্যালয় এবং আরো অনেক কিছু বলা যাবে, সেগুলি কেন আক্রমণ করা হলো? মানে এইখানে উইয়ার ডেটা কে? মানে জি অবশ্যই খালেদ ভাই, এখানে হ্যাঁ আপনার সাথে অবশ্যই আমি এই ঘটনার তদন্ত চাই, বিচার চাই, কিন্তু আমি আপনাকে আমাকে একটু সময় দেবেন 2 থেকে 1-1.5 মিনিট। যে বাংলাদেশ প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় এরকম ভাবে নিউজ করছিল যে সকাল থেকে পুলিশ বিজিবি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তারা অদৃশ্য। গ্রামবাসীর কমেন্ট নিয়ে গ্রামবাসী বলছে যে এটা একটা পরিকল্পিত হামলা। সমকাল বলছে যে আপনার নিষ্ক্রিয়তার, সমকালের কমেন্টে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন মুক্তাদির, এবং আপনার 12:10 ভূমি অফিসে আগুন দিয়েছিল। 1.5 ঘন্টার মধ্যে সেখানে কোনো ফায়ার ব্রিগেড উপস্থিত হয় নাই, কেউ আগুন নেভাতে যায়নি। ডেইলি স্টার 1.5 ঘন্টার সময় নিউজ করেছিল, তারা বলছিল ওই পর্যন্ত কেউ যায়নি। এবং এখানে ডেইলি স্টার আরো বলছে যে সেখানে সমর্থকদের মধ্যে বহিরাগত অগ্নিসংযোগ করে। যারা এখানে আগুন দিচ্ছে তারা কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে জানে, তারা পুলিশের কাছে পুলিশকে আক্রমণ করে, পুলিশকে এমনকি মারণঘাতী বা পুলিশকে মেরে ফেলার মতো পজিশনে যায়। সুতরাং পুলিশের কাছে যখন এই আদেশ না থাকে যে তারা কোনো একটা কঠিন ইয়ার মধ্যে যেতে পারবে, তারা যেতে চায় না সেখানে, সেই জন্য পুলিশ নিষ্ক্রিয় থাকে। না খালেদ ভাই, আমি বলবো আপনি সিনিয়র সাংবাদিক, আপনি যদি খোঁজেন, আমাদের কাছে যে তথ্য আছে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতারাই মূলত হচ্ছে এই আন্তর্জাতিক ভাবে হেফাজতকে একটা উগ্র এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে তুলে ধরার জন্য এই তাণ্ডবটা চালিয়েছিল এবং অগ্নিসংযোগটা করেছিল, এবং তার পেছনে স্থানীয় আপনার আওয়ামী লীগের নেতাদের জড়িত রয়েছে। এবং আপনি যদি আরো পত্রিকায় দেখেন যে স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিছিল নিয়ে সেদিন মাদ্রাসার ছাত্রদেরকে আপনার হামলা করতেও গিয়েছিলেন। তারপরে আপনি ঢাকার
বাইতুল মোকাররমের কথা আসেন, আমি একটু 30 সেকেন্ড সময় চাচ্ছি। যে ওই দিন বাইতুল মোকাররমে হেফাজতের কিন্তু কর্মসূচি ছিল না, আমাদেরও কর্মসূচি ছিল না, আমরা কিন্তু সবাই কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। কিন্তু তারপরে ওই দিনকে কেন বাইতুল মোকাররমে শত শত ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র ভাবে অবস্থান আপনার নিল, এবং আপনার প্রথম আলো রিপোর্টে যেটি এসেছিল 1.5-2 ঘন্টার এই সংঘর্ষে পুলিশ হচ্ছে আপনার 1037টি গুলি চালিয়েছে, অর্থাৎ মিনিটে 9টি, 93টি কাঁদানের শেল মেরেছে, অর্থাৎ 1.5 মিনিটে একটি করে। কাজে এগুলো পুলিশ এবং আওয়ামী লীগের লোকজনের পরিকল্পিত প্ল্যান না থাকলে তো বাইতুল মোকাররমে তাণ্ডব হয় না। এবং নূর, আমি আবার আসবো আপনার কাছে, যে আপনি বলছিলেন সেদিন আপনারও কর্মসূচি ছিল না, কারণ এর আগের দিন আপনার লাইভটা আমি দেখেছিলাম, হেফাজতের কর্মসূচি ছিল না। তো তারা যেখানে ছিল তাদের সাথে পুলিশ বা ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সহায়ক কর্মী, তাদের যখন সংঘর্ষ হলো সেটার রিয়াকশন হেফাজতের কেন করতে হলো? সেটা রিয়াকশন নূরের কেন করতে হলো? তারা তো হেফাজতের লোক না, তারা অন্য লোক, তারা অন্য দুষ্ট লোক বা অন্য ভালো লোক। তাদের সাথে যখন পুলিশের সংঘর্ষ হয়েছে তখন রিয়াকশনটা হেফাজত কেন করলো? খালেদ ভাই, এখানে প্রথমত দেখেন, বাইতুল মোকাররম যেহেতু মুসলমান সম্প্রদায়ের একটা পবিত্র স্থান, জাতীয় মসজিদ, কাজে সেই মসজিদে যখন পুলিশ ছাত্রলীগ যুবলীগ ঢুকে গুলি করে মানুষ মারে, তখন কিন্তু কোন সাধারণ মানুষ চুপ থাকতে পারেন না। স্বাভাবিকভাবে যেহেতু ধর্মীয় সেন্টিমেন্ট থেকে হেফাজতে ইসলাম একটা ধর্মভিত্তিক সম্প্রদায়ের সংগঠন, তারা আগে রিয়াক্ট করেছে, পাশাপাশি কিন্তু অন্যরাও এটার প্রতিবাদ জানিয়েছে। শুধুমাত্র হেফাজত করেছে এমনটা না। ওকে।